এই ভিডিওটা খুবই স্পেশাল। অনেকে মেডিকেল কোর্সে 2-3 মাস হয়েছে, তারা মালয়েশিয়া আসতে পারবেন না। মালয়েশিয়া আসার সর্বোচ্চ বয়স সীমা কত এবং সর্বনিম্ন বয়স সীমা কত? প্লান্টেশন সেক্টর আসার জন্য নতুন কর্মীরা কি পাসপোর্ট জমা দিতে পারবেন নাকি? মালয়েশিয়াতে কোন কোন সেক্টর বর্তমান কর্মী নিতেছে, কনস্ট্রাকশন সাইডে কর্মী নিতেছে কিনা, এই সকল বিষয়ে কলিং বিষয়ে যত প্রকার প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেবো আমি এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মালয়েশিয়াতে কি ফ্যাক্টরি ভিসা খোলা হয়েছে নাকি, কিংবা কোন কোন সেক্টর খোলা আছে, এই বিষয়টা আমি নিজের মন করা কোনো কথা বলবো না। এই বিষয়টা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ওনাদের ওয়েবসাইটে পুরোপুরি ঘোষণা দিচ্ছেন। ওই ঘোষণাতে কি প্রশ্ন ছিল আর প্রশ্নের উত্তরটা কি ছিল পড়ে শোনাতেছি। বর্তমানে কি মালয়েশিয়াতে কর্মী নিয়োগে কলিং ভিসা চালু হয়েছে? উত্তর হলো শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগ চলমান রয়েছে। ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর কিংবা কনস্ট্রাকশন বিষয়ে কি বর্তমানে মালয়েশিয়াতে লোক আসতে পারবে? দেখেন মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন কি উত্তর দেয়। বর্তমানে প্লান্টেশন সেক্টর ছাড়া অন্য সকল সেক্টরে মালয়েশিয়া কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। আশা করি অনেকেরই এই প্রশ্ন ছিল, প্রশ্ন উত্তরটা আপনারা পাইছেন। আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন কিংবা ইউটিউবে যে কমেন্টগুলো করছেন, ওই কমেন্টের ভিত্তিতে আমি উত্তরগুলো দিতেছি। আগে প্রশ্নগুলো বলতেছি, পরে আমি উত্তরগুলো দিতেছি। ভাই আমার দালাল তো বলছে সার্ভিস সেক্টরে লোক নেবে। আরেকজন কমেন্ট করেছেন বাদার হয়েন কনস্ট্রাকশন ভিসা উইল বি ওপেন ইন মালয়েশিয়া। আমার কাছে যতগুলো প্রশ্ন আসে তার ভিতরে 10% প্রশ্ন হলো এরকম যে কনস্ট্রাকশন ভিসা, সার্ভিস সেক্টর ভিসা কিংবা ফ্যাক্টরি ভিসা কবে খুলবে। সর্বশেষ তথ্য হলো এটাই যে মালয়েশিয়াতে এই মুহূর্তে কোনো অন্যান্য সেক্টরে কোনো কলিং ভিসা খোলা নাই এখন, কিংবা 2-3 মাস 4 মাসের ভিতরে খোলার কোনো চান্স নাই। আরেকটা খুব কমন প্রশ্ন, ফার্ম বাগানের কাজের জন্য মেডিকেল করেছি 1.5 মাস, এখনো কলিং হয় নাই, আমি কি যেতে পারবো? অনেকেরই একই প্রশ্ন যে আমি মেডিকেল কোর্স 2 মাস হয়েছে, 2.5 মাস হয়েছে, আমি কি মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর আসতে পারবো কিনা? আবার কয়েকজনের 3 মাস হয়ে গেছে নাকি। দালাল এখনো তাদেরকে বলতেছে যে কলিং হবে, ভিসা আসবে। এক্ষেত্রে সকলকে আমি ক্লিয়ার করতেছি যে মালয়েশিয়াতে কলিং ভিসা আবেদনের ক্ষেত্রে যে মেডিকেল করা হয়, মেডিকেলের মেয়াদ সর্বোচ্চ 3 মাস থাকে। 3 মাস যদি পার হয়ে যায়, 3 মাসের ভিতরে যদি আপনার কোনো কলিং না আসে, সেক্ষেত্রে আবার আপনার নতুন করে মেডিকেল করতে হবে। আর যদি 3 মাস মেডিকেল করার ভিতরে যদি কলিং পেপার এসে পড়ে, তাহলে আপনার মেডিকেলের ব্যাপারে কোনো চিন্তা করার কিছু নাই যে ফ্লাইট পর্যন্ত আমার মেডিকেলের মেয়াদ থাকবো কিনা, এমনটা না। শুধুমাত্র কলিং আসার জন্য মেডিকেলের মেয়াদ প্রয়োজন। কলিং হয়ে গেলে আপনার মেডিকেল কোনো প্রয়োজন নাই, আর পরবর্তী ধাপের জন্য ওয়েট করতে হবে। কলিং হয়ে গেলে আবার কলিং এর মেয়াদ থাকে 3 মাস। 3 মাস কলিং এর ভিতরে আপনার এই বিষয় হতে হবে, তা না হলে আবার সমস্যা পড়বেন। এরকম মালয়েশিয়া ভিসার ক্ষেত্রে প্রতিটা অবস্থায় প্রতিটা জিনিসের মেয়াদ আছে। মেয়াদ পার হয়ে গেলে আবার নতুন করে প্রসেসিং করতে হবে। তো এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন যে মেডিকেলের মেয়াদ 3 মাস পার হয়ে গেলে কলিং না আসলে আবার নতুন করে মেডিকেল করতে হবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মালয়েশিয়া আসার সর্বোচ্চ বয়স সীমা কত এবং সর্বনিম্ন বয়স সীমা কত। দেখেন মালয়েশিয়া ঢোকার সর্বনিম্ন বয়স হলো 18। আপনার বয়স যদি পাসপোর্ট অনুসারে যদি 18 বছরের উপরে হয়, তাহলে আপনি কনফার্ম আসতে পারবেন। আর সর্বোচ্চ বয়স সীমা কত? দেখেন সর্বোচ্চ বয়স সীমার ব্যাপারে কোনো নিশ্চিত নেই। যেমন কিছু কিছু ফ্যাক্টরি সেক্টরে আপনার 40 বছর পর্যন্ত কর্মী নেয়, 42 বছর পর্যন্ত কর্মী নেয়। আবার কিছু কিছু ফ্যাক্টরি আছে যে 35-এর পরে কর্মী নিতে চায় না। সর্বোচ্চ বয়স সীমা নির্ভর করে আপনার কোম্পানির উপর। যে কোম্পানিতে আসার জন্য আপনি কলিং এর জন্য আবেদন করছেন, ওই কোম্পানি যদি চায় তাহলে আপনাকে 40-42 বছরে নিয়ে আসতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে বেশি বয়স নিয়ে আসতে পারে, কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো চাহিদা হলো 35-37 কিংবা তার নিচে। কারণ ঊর্ধ্ব বয়সের কর্মী নিয়ে আসলে ওই সমস্ত কর্মীরা 3 বছর 4 বছর থেকে দেশে চলে যেতে হয়, বয়সের কারণে কাজ করতে পারে না। দেখেন একটা 20-22 বছরের ছেলে যতটা কাম করতে পারবে, 37-38 কিংবা 40 বছরের ঊর্ধ্বে যে মুরব্বী থাকে ওনারা ওই কাজটা করতে পারবে না। এটা কিন্তু আমার কথা না, এটা হলো মালয়েশিয়ার যে ফ্যাক্টরিগুলো আছে ওই ফ্যাক্টরির মালিকদের এটা চাহিদা। তবে আমি মনে করি যে 43 কিংবা 44 পার হয়ে গেলে আপনার কনস্ট্রাকশন কিংবা প্লান্টেশন সেক্টরের জন্য আবেদন না করাই সর্বোচ্চ উত্তম। আবার অনেকেই একই ধরনের প্রশ্ন করেন যে ভাই আরএল নাম্বার কমেন্ট করেন, আরএল নাম্বার কমেন্ট করে বলতেছেন যে ভাই আমার এই এজেন্সি নিয়োগ অনুমতি পাইছে কিনা। শুধুমাত্র একটা কোম্পানির নাম বলে কোম্পানির নাম বললে আমার প্রশ্ন করে যে ভাই এই কোম্পানিটা কেমন, এই কোম্পানির কাজ কেমন, কিংবা এই কোম্পানিতে কি কর্মী নিয়ে আসতে পারবে কিনা, আমরা এই কোম্পানিতে আসতে চাইতেছি, কেমন হবে। দেখেন ভাই মালয়েশিয়াতে কোম্পানি আছে হাজার হাজার। আমি যে এরিয়া আছি এই এরিয়াতে কোম্পানি আছে 3000-এর উপরে। ধরেন বাংলাদেশের একটা জেলা, এরকম একটা জেলার ভিতরে কোম্পানি আছে 3000 থেকে 4000-এর উপরে। আমি যে কোম্পানিতে কাজ করি দেখা যায় আমার পাশে যে কোম্পানি আছে আজকে 3-4 বছর যাবো তো একই রাস্তা দিয়ে চলাচল করতেছি, কিন্তু আমি ওই কোম্পানির নামও জানি না, কিংবা ওই কোম্পানির ইউনিফর্ম কি কালার ওইটা আমি জানি না। আপনার এই একটা কোম্পানির নাম বাইর করা খুবই মুশকিল। দেখেন আপনারা প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তরটা না দিতে পারলে আমার নিজের কাছে কষ্ট লাগে, কিন্তু আপনারা যে প্রশ্নগুলো করেন এগুলো ভিত্তিহীন। হ্যাঁ, যদি আপনি আপনার কোম্পানির সম্পূর্ণ ডিটেলস দিতে পারেন, কোন ডিস্ট্রিক্ট, কোন সেক্টর কিংবা কোন জায়গায় লোকেশনটা যদি আমরা দিতে পারেন, তাহলে আমি চেক করতে পারি, ওইটা সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র নাম বললে কোম্পানি যাচাই করা সম্ভব না। আর একটা কমন প্রশ্ন যে ইন্স্যুরেন্সের কতদিন পরে কলিং ভিসা আসে। দেখেন মালয়েশিয়াতে কর্মী প্রেরণে কয়েকটা ধাপ আছে, তেমনই একটা ধাপ হলো ইন্স্যুরেন্স। আপনারা মালয়েশিয়া যে কোম্পানি নিয়োগ দিবে ওই কোম্পানি আপনাদের নামের উপর, আপনাদের পাসপোর্ট নাম্বারের উপর ইন্স্যুরেন্স করবে। যেমন প্রতি কর্মী মাথা পিছু কিন্তু 500 রিঙ্গিতের মতো লাগে ইন্স্যুরেন্স করতে। ওই ইন্স্যুরেন্সটা কমপ্লিট হওয়ার পরে কিছুদিনের মধ্যে 10 থেকে 15 দিনের মাথায় কলিং ভিসা শো করে। তারপরে যারা নিয়োগ অনুমতি পায়নি তারা কি অন্য এজেন্সির মাধ্যমে লোক নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। সরকার কর্তৃক অনুমোদিত আছে কয়েকটা রিক্রুটিং এজেন্সি। এই রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে সরাসরি কর্মী প্রেরণ করতে পারবে না। যেমন মালয়েশিয়াতে কর্মী প্রেরণের যে সমস্ত এজেন্সির কাছে সরকার কর্তৃক অনুমোদন আছে
এবং নিয়োগ অনুমতি পাইছে, ওই সমস্ত এজেন্সি চাইলে একটা সাব এজেন্সি নিতে পারে, কিংবা অন্যান্য এজেন্সির কর্মীগুলো তারা নিজেদের মাধ্যমে প্রক্রিয়া করে মালয়েশিয়া প্রেরণ করতে পারে। এখন আসি 18,000 কর্মী যে বিষয়টা, ওই বিষয়ে কিছু প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোর উত্তর দেয় আমি। ভাই আমাদের কলিং হয়েছে, আমাদেরকে মেডিকেল আবার নতুন করে করতে হবে। এই যে 18,000 কর্মী আছে, এই কর্মীগুলোর থেকে যাচাই বাছাই করে প্রাথমিক অবস্থায় 8,000 কর্মী নিয়ে আসার ঘোষণাটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ধাপ বুয়েসেলের মাধ্যমে করতে হবে। সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেল ছাড়া অন্য কোনো মাধ্যমে এই সমস্ত কর্মী মালয়েশিয়া আসতে পারবে না। যেহেতু আপনি আগে অন্য কোনো প্রাইভেট এজেন্সির মাধ্যমে আপনার কার্যক্রম করছেন, সেক্ষেত্রে এখন কিন্তু আপনি নতুন এজেন্সির মাধ্যমে আসতেছেন। সেক্ষেত্রে আপনাকে নতুন করে, সম্পূর্ণ নতুন করে মেডিকেল করে আবার নতুন করে ভিসা প্রসেসিং করে আসতে হবে। দেখা গেছে অনেকেরই ম্যান পাওয়ার রয়েছে, শুধু টিকিটের কারণে আসতে পারে না। ওই সমস্ত কর্মীগুলোও নতুন করে মেডিকেল করে সম্পূর্ণ ধাপ অতিক্রম করে তারপর আসতে হবে। আরেকটা প্রশ্ন, ভাই 8,000-এর মধ্য থেকে যারা অন্য কোনো দেশে চলে গেছে, সেটা পূরণ করার জন্য নতুন লোক নিয়ে যেতে পারবে কিনা জানাবেন। এই বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার কোনো কথা বলা হয় নাই। তবে আপনাদের ক্লিয়ার করার জন্য আমি একটা কথা বলি যে 18,000 কর্মী ছিল, এই 18,000 কর্মীর ভিতরে কিন্তু মাত্র 8,000 কর্মীর প্রাথমিকভাবে যাচাই করছে। ধরেন বাকি যে 10,000 কর্মী আছে, এদের ভিতরে ধরেন 5,000 কর্মী বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে গেছে কিংবা অন্যান্য দেশে চলে গেছে, আর বাকি 5,000 কর্মী কিন্তু থাকে। এই বাকি 5,000 কর্মীর বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয় না। এরপর নতুন কর্মী কীভাবে এই জায়গায় ঢোকাবে, নতুন কর্মী ঢোকানোর চান্সটা আসলে কতটুকু সম্ভাবনা আছে, এটা মন্ত্রণালয় থেকে শীঘ্রই একটা ঘোষণা আসবে। দেখেন, আরেকটা কমন প্রশ্ন আমি পাইতেছি, এই প্রশ্নটা আসলে আপনাদের ক্লিয়ার করা দরকার সবাইকে। আমাদের দালাল বলছে কনস্ট্রাকশনের ভিসা দেবে, কিন্তু এইদিকে শুধু প্লান্টেশনের সেক্টরই খোলা আছে। আমাকে কি কনস্ট্রাকশনের ভিসা দিতে পারবে? আমার কি ভিসা আসার সম্ভাবনা আছে? একটু জানাবেন। দেখেন, এই বিষয়ে আমি অনেক ভিডিও বানাইছি, কিংবা এই ভিডিওর প্রথমে আমি কথাটা বলছিলাম যে শুধুমাত্র প্লান্টেশন সেক্টর কর্মী নিয়োগ দিতেছি। এটা আমি যেমন জানি, এটা কিন্তু আপনারাও ক্লিয়ার যে শুধুমাত্র প্লান্টেশন সেক্টর কর্মী নিয়োগ দিতেছি। তারপর আপনারা কি কারণে, কোন হিসেবে আপনারা দালালের কাছে টাকা জমা দিচ্ছেন, এবং কি আপনারা অনেকেই ডিসেম্বর থেকে মেডিকেল শুরু করে দিয়েছেন কনস্ট্রাকশন সাইট কিংবা ফ্যাক্টরি ভিসা আসার জন্য। এগুলো হচ্ছে আপনাদের বোকামি, আপনারা জানেন সব কিছু, তারপর আপনারা কীভাবে নতুন করে মেডিকেল করেন। আপনারা এটা হয়তো জানেন না। আমরা অনেকেই বলি যে মালয়েশিয়ার অবস্থা এখন অনেক খারাপ, ফ্যাক্টরিগুলোর কাজ কাম অনেকটাই কমে গেছে, এমনকি মালয়েশিয়াতে বেসিক বেতন বাড়ছে এই ফেব্রুয়ারি মাসে। এখন দেখা যায় যারা কোম্পানির কর্মী, তাদেরকে বেসিক বেতন দিয়ে যাইতে হবে, কোম্পানির কাজ থাকুক আর না থাকুক। তো এই ক্ষেত্রে কোম্পানিগুলো খুব হার্ড হয়ে গেছে। এখন যে কোম্পানিতে যতগুলো কর্মী লাগে, ওই কর্মীগুলো রেখে বাকি কর্মীগুলো দেশে পাঠানোর পাইতারা করতেছে, ফাটাই দিতেছে অলরেডি। আর যে 2022-23-24 সালে যে কলিংয়ের নতুন কর্মীগুলো আসছিল, অবৈধভাবে তো আরো 2 থেকে 3 লাখ কর্মী ঢুকছে। আমি শুধু বৈধ হিসাবটা দিই যে 4.5 লাখ কর্মী ঢুকছে, এর ভিতরে আপনার খোঁজ খবর নিয়ে দেখেন যে 2 থেকে 8 লক্ষ কর্মী অবৈধ হয়ে গেছে। কোম্পানি কাজ কাম দিতে পারে না কিংবা বেতন আটকে রাখে, এই সমস্ত কারণে 2 থেকে 8 লক্ষ কর্মী অবৈধ হয়ে গেছে। তারপর আবার মালয়েশিয়াতে এখন একটা সাধারণ ক্ষমার সুযোগ দিয়ে দিয়েছে অলরেডি। অবৈধ কর্মীরা নিজ নিজ দেশে যেতে পারবে মাত্র 500 রিঙ্গিতের বিনিময়ে। সমস্ত কিছু যদি গোলায় দেখেন, তাহলে একটাই টার্গেট মালয়েশিয়া মন্ত্রণালয়ের, যে মালয়েশিয়াতে যে অতিরিক্ত কর্মী আছে, অতিরিক্ত কর্মীগুলো ছাঁটাই করে দেওয়া। আর এমন না যে মালয়েশিয়াতে কর্মী নিয়ে আসা হবে না, আসা হবে, তবে সেটা কবে, সেটা অদূর ভবিষ্যৎ। এটা এখনো পর্যন্ত বলা যায় না। মন্ত্রণালয় থেকে কিংবা বাংলাদেশ হাইকমিশন থেকে এই বিষয়ে কোনো ঘোষণাই দেওয়া হয় না। একটু সাবধানে থাকেন। আপনার নিজের বুঝ, আপনি যদি নিজে না বুঝেন, আমি যদি সারাদিনও যদি চিল্লাই, আমি বুঝাতে পারবো না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।